দ্রুত হুড়মুড়িয়ে বেরিয়ে যাওয়া তিতিরকে খেয়াল করলো ঈশান। ইচ্ছে করেই আটকালো না, আটকাতে গেলে মেয়েটা উল্টো চেঁচামেচি করতো। দরকার কি, শান্ত থাকুক কিছুদিন, দূরে থাকুক তার কাছ থেকে। এখন অসময়ে তার কাছে আসা মানে ধ্বংস নিশ্চিত। ঈশান দীর্ঘশ্বাস ফেলে হাতের ফ্ল্যাক্সটার দিকে তাকায়। দরজা চাপিয়ে টেবিলে রেখে এসে বসে বিছানায়। ল্যাপটপটা চালু করে বেশ কিছু মেসেজ নোটিফিকেশন এসেছে। চেক করা দরকার, পরশুদিন থেকে রমজান, তার মানে তিতিরের ছুটি আর মাসখানেক। তারপর কি করবে সে? তিতির তো তখন হোস্টেলে চলে যাওয়ার বায়না করবে। তখন সে কি করবে? একরাশ চিন্তা মাথায় হানা দিচ্ছে। নিশি নুরির মতো তিতিরকে এখানে রাখাই দরকার। এতদিন বিষয়টা গুরুত্ব না বুঝলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কিন্তু সে যা করেছে, তারপর মেয়েটা তার কথা মেনে বাধ্য মেয়ের মতো এখানে থাকতে মোটেই চাইবে না। ঈশান চোখ বোঝে, অশান্তি লাগছে, অস্থির লাগছে। তিতিরের সাথে এখন বোনদের নিয়েও হাজার একটা চিন্তা মাথায় ঘোরাঘুরি করছে। সে যেটা ভাবছে সেটা যদি সত্যি হয়, তাহলে শক্তপোক্ত মন মানসিকতার ঈশান, আরশাদ, দেওয়ান স্বয়ং অসহায় হয়ে যাবে। হাতে ফোনের ফ্ল্যাশ জেলে নিজের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে তমা। পাশে তার মা দাঁড়িয়ে অপেক্ষা করছে নয়নের জন্য। যতই পাশের বাড়ি হোক, এত রাতে মেয়েটাকে একা কিভাবে যেতে দিত? নয়নকে সামনে বাগানের গেট খুলে এগিয়ে আসতেই এক প্রকার ছুটে গেল তমা। তমার মা তানিয়া আর চোখে তাকিয়ে হাসলেন। মেয়ে তার বন্ধুর মতো। নয়নের প্রতি মেয়ের ভালোবাসা মেয়েটা তার কাছে স্বীকার করেছে বহু আগে। নয়ন ভালো ছেলে, ভদ্র ছেলে, সব থেকে বড় কথা ঘরের ছেলে। পুরো মফস্বল ঈশান নয়নের মতো আরো একটা ছেলে হয় না। দেওয়ানবাড়ির ছেলেগুলোর চরিত্রই অন্যরকম, তাদের ওঠা বসাও সেরকম ছেলেপেলের সাথেই, যাদের সাথে মাঝরাতে মেয়েকে ছাড়লে এক ফোঁটাও চিন্তা হবে না। তমা নয়নের পাশে গিয়ে মায়ের দিকে হাত তুলতেই তানিয়া ঘরে ঢুকে যান। দুজন হাঁটছে, পাশাপাশি বাড়ি, মাঝখানে একটা বাগান মাত্র। এ বাড়ি ও বাড়ি 5 মিনিটের পথ মোটে। তমা আর চোখে দেখছে নয়নকে। নয়নের মুখ বেশ গম্ভীর, যেটা সাধারণত থাকে না। আজ হঠাৎ এমন মুডের কারণ বুঝলো না সে। ঘেঁষে আসলো খানিকটা। আস্তে হাঁটুন না নয়ন ভাই, অন্ধকারে হাঁটা যায় এত দ্রুত? মনে হচ্ছে ট্রেন মিস করে ফেলবেন। নয়ন কথা বাড়ায় না, বরং গতি কমায়। আপনার কি মন টন খারাপ? কেন মনে হলো কথা বলছেন না তো? মাথা ব্যথা? ওষুধ খেয়েছেন? হু। অফিস যাবেন কাল? হু। যেতেই হবে। হু। নয়নের এমন অতি সংক্ষিপ্ত জবাবগুলোকে বিরক্ত হয় তমা। আর দু একটা শব্দ যোগ করতে কি বাংলা বর্ণমালা ক্ষয় হয়ে যায়? আচ্ছা, লোক তো দুদিন হলোই দেখছে এমন জিম ধরা। ও মা গো! হঠাৎ তমার চিৎকারে চমকে পিছনে ফিরল নয়ন। তমা পা চেপে ধরে বসে আছে। নয়ন ব্যস্ত হয়ে ঝুঁকে বসে। কি হলো? তমার মুখ কাঁদো কাঁদো, চোখ টলমল করছে। কতবার বললাম আস্তে হাঁটুন, শুনলেন না? গেল তো অন্ধকারে পাটা মচকে। আহারে আমার পাটা! নয়নের চোখ মুখে চিন্তার ভাঁজ পড়ল। দ্রুত হাত বাড়ালো পায়ের দিকে, চমকে পা সরিয়ে নিতে চাইলো তমা। এ কি করছেন? পায়ে হাত দেবেন না। নয়ন বিরক্ত হলো। হৃদয়ের মাঝে সরু ভাঁজ নিয়ে তমার হাত সরিয়ে দিল পায়ের ওপর থেকে। আলতো হাত ছোঁয়ালো তমার বাঁ পায়ের গোড়ালিতে। তমার শরীর শিরশির করে উঠল। চোখ বুজে নিল সাথে সাথে। এখানটায়? তমা মাথা নাড়ল ধীরে সুস্থে। নয়ন পা কানা নড়াচড়া করলো খানিকটা। আসলে যতটা চিৎকার করে ব্যথার অভিনয় করছে, তমা ততটা মোটেই ব্যথা পায়নি। খাঁটি বাংলায় বলতে গেলে ব্যথাই পায়নি। নয়নের সাথে খোলা আকাশের নিচে খানিকটা সময় কাটানোর ধান্দা সবই। আনমনে হাসলো। নয়ন ব্যস্ত হাতে পাটা নাড়াচাড়া করে দিচ্ছে। ব্যথা আছে এখনো? তো থাকবে না? চিনচিন করছে। নাড়ালেই অসহ্য ব্যথা। দেখি সরুন, উঠতে দিন। নয়নকে ঠেলে একা ওঠার ভান করতেই দু হাতে বাহু চেপে ধরল নয়ন। আস্তে ওঠো, দাঁড়াতে পারছো? নয়নের নরম গলায় আরো খানিকটা গলে গেল মনখানা। এবার কেঁদেই ফেললো। বেঁকে গেল পা নিয়ে। দাঁড়াতে পারছি না তো। ও মা গো! দেখি, ধরো আমাকে শক্ত করে, বলেই নিজের হাত গলিয়ে দিল তমার কোমরে। তমা অভিনয়ের চোটে সত্যি সত্যি পড়ে যাওয়ার দশা করে দাঁড়িয়েছে। অগত্যা উপায় না পেয়ে
খানিক ইতস্তত করে হলেও ধরল তমাকে। তমা কাঁধ জড়িয়ে ধরল নয়নের। দুজন লেপ্টে আছে একজন আরেকজনের সাথে। তমার দারুণ লাগছে, কেমন একটা শরীরে শীতল স্রোত বইছে। এর আগে কখনো নয়ন ভাই তাকে স্পর্শ করেনি, এভাবে স্পর্শ তো দূর, হাতটাও ধরেনি। তিতির নিজের ঘরে পায়চারি করছে এপাশ ওপাশ। রাহাত ভাইয়ের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। রাহাত ভাইকে আবার ফোনে পাচ্ছে না, কতবার যে কল করলে কল বন্ধ, মহা সমস্যা। কাল যদি হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়, কি ঘটবে ভাবতেই দম আটকে আসছে। সিঁড়ি বেয়ে ধীরস্থির পায়ের আওয়াজে দ্রুত এগিয়ে গেল তিতির। চোখ ছানা বড়া হয়ে গেল। নয়ন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে আসছে তমাকে। বেচারি তমার মুখটা দেখার মতো। ব্যথায় নীল হয়ে গেছে, বেশ ঘোরাচ্ছে। তিতির বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তমা নয়ন দুজনেই তাকালো, দেখলো তিতিরকে। দরজার সামনে আসতেই দরজা ছেড়ে জায়গা করে দিল ভিতরে আসার। নয়ন সুন্দর মতো বসিয়ে দিয়ে গেল বিছানায়। তিতির উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলে, কি হয়েছে? জবাবটা নয়নে দিল। পা মচকেছে সম্ভবত। তেমন কিছু নয়, ঠিক হয়ে যাবে। নয়ন দেরি করে না, ঘুমিয়ে পড়তে বলে বের হয়ে যায় ঘর থেকে। তিতির কেন ঈশানের থাকবে না প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে তখন থেকে। জিজ্ঞেস করাটা উচিত কি না বুঝতে পারল না। কেমন দেখাবে বিষয়টা এই ভেবে আর তুলল না বিষয়টা। তিতির দরজা আটকে ঘুরতেই আরেক দফা হতভম্ব হলো। তমা সুন্দর মতো লাফিয়ে বিছানায় উঠে বসেছে। তিতির কোমরে হাত দিয়ে ছুটে এলো বিছানার দিকে। তোর পা? কিসের পা? এই যে। তমা দুপা উঁচু করে ধরে তিতিরের দিকে। তিতির কপাল কোঁচকায়। পা ব্যথা? ওটা বিপরীতের ব্যথা। বুঝবি না তুই, আয় শুয়ে পড়। আর বল কি বলবি, শুয়ে শুয়ে গল্প করি। তিতির কপাল চাপড়ায়। তারই বোঝা উচিত ছিল, যে মেয়ে সময়ে অসময়ে গাছে উঠে আম পাড়ে, সে মেয়ে সামান্য অন্ধকারে পা মচকাবে। নয়ন নামক অসুখের ব্যথা ওটা। দুদিকে হতাশায় মাথা ঝাঁকায়। এগিয়ে গিয়ে হেলান দেয় বিছানায়। ফুলে বলে রাহাত ভাইয়ের কল দেওয়া থেকে শেষ অবধি সবকিছু। তমা ততক্ষণে সোজা হয়ে বসেছে, মুখ এখন দারুণ সিরিয়াস। চিন্তিত গলায় বলল, যতটা না আমাদের বাড়ির মানুষ নিয়ে টেনশন, তার থেকে বেশি টেনশন হচ্ছে রাহাত ভাইকে নিয়ে। লোকটা পাগল না হয়ে যায়। তিতির কথা বলতে পারে না। তোমার কথা একদম ঠিক, আমি কি করব এখন, ওনাকে কিভাবে বলবো সব। তমা ভাবে কিছুক্ষণ। তিতিরের দিকে তাকায়। ঈশান ভাই খুব রেগে যাবে। তিতির ঠোঁট উল্টায়, বাঁকা হাসি ফুটে ওঠে। ওনার সমস্যা হবে কেন? আমি কে ওনার? বউ। মানে না তো? মুখের কথা ওটা। তোকে বলেছে? অনিয়া আপু বলেছে। সে তো তার বন্ধুকে ডিফেন্স করেছে। উহু, মোটেই না। আমরা সবাই তোকে খুব ভালোবাসি। বড় ভাইয়া তোর জন্য সঠিক না হলে আমরা কেউ তোকে বারবার বোঝাতে আসতাম না। অনিয়া আপুও না। আমার মনে হচ্ছে অন্য ঘটনা। অনিয়া আপু কি একটা বলতে গিয়েও বলল না। তিতির কোলের ওপর বালিশ নিয়ে বসে। হোক যা ইচ্ছা, কারোর কথাই আমি গলছি না। আমাকে ঠকানো হয়েছে মিথ্যা বলে। বিয়ের আগে ওনার অন্য মেয়ের সাথে সম্পর্কের কথা ঘুণাক্ষরেও কেউ আমাকে টের পেতে দেয়নি। অথচ এই বাড়ির সকলে জানতো, বড় মামনি, বড় মামা, এমনকি দিদাও জানতাম না আমি শুধু। এটা কি আমাকে ঠকানো নয়? আমি বোঝা এ বাড়ির। তমা আগলে ধরে তিতিরকে। গালে গাল ঠেকায়। বোকা মেয়ে। বোঝা হলে অন্য কোথাও বিয়ে দিয়ে বিদায় করতো। ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে ঘরে রাখতো না। তিতির ছলছলে চোখ নিয়ে চুপ করে থাকো। কিন্তু উনি নিজে বলেছে রুষার সাথে বিয়ের দিন। ওটাও মিথ্যা। তোকে এসব কান পড়া কে দিয়েছে বলতো? যেখানে উনি নিজে স্বীকার করেছে। করুক স্বীকার। নিয়াজ ভাইয়ারা সবাই বলেছে বড় ভাইয়া মিথ্যা বলেছে তোকে। কারণ কি সেটা বলার? সেটা তো জানি না, তবে আছে তো অবশ্যই। যতদূর বুঝলাম বড়সড় কারণ। তিতির ভাবুক হয়। যা ইচ্ছে কারণ থাকুক, এত সহজে মাথা নোয়াবার পাত্রী সে নয়। আত্মসম্মানের কাছে এক চুল ছাড় দেবে না সে। যা হওয়ার হয়েছে, আপাতত রাহাত ভাইকে আটকানো দরকার। সব কথা বুঝিয়ে বলা দরকার। রাহাত ভাইকে আবার ফোনে পাচ্ছি না। কি করি বলতো? সকলে চেষ্টা করি, ভোর ভোর হতে পারে তখন পাবো। তিতির একমত হয়। মনটা অশান্ত হয়ে আছে। গভীর রাত। ঘড়ির কাঁটায় সময় দাঁড়াচ্ছে 2:30। ঈশান ঘর ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ালো তিতিরের ঘরের সামনে।
মেয়েটা দরজা খুলে ঘুমায়। আজকেও কি খুলে ঘুমিয়েছে? ভিতরে যেতে ইচ্ছে হচ্ছে, কারণ ছাড়া ইচ্ছে তবুও মন চাইছে। বেশ খানিকক্ষণ দরজার সামনে পায়তারা করছে। ঘরে শুধু তিতির নেই, তমাও আছে বিধায় এত ইতস্ততা কাজ করছে। ৭-৫ ভেবে বেয়াদবের মতো ঘরে ঢোকার পরিকল্পনা বাতিল করে এসে ফিরল নিজের রুমে। মেয়েটা মাত্র একদিন ছিল তার রুমে, অথচ ঘরটা আজ কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বিছানার দিকে তাকিয়ে রইল। গত রাতে দুজনের বিশেষ মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। মৃদু হাসল ঈশান। চেয়েছিল মেয়েটাকে শাস্তি দিতে। ভালো তো বাসেইনি কখনো। তার সামনে অন্য পুরুষের কথা বলার শাস্তি, তার সাথে বেয়াদবি করার শাস্তি, সব ছাপিয়ে এখন অন্য অনুভূতি কাজ করছে একদিনের ব্যবধানে। এ আবার কেমন অনুভূতি? বুকটা কেমন জোরে সোরে শব্দ করছে। বাড়ির সবাই বারবি ডাকে, পুতুল ডাকে। ভুল ডাকে না। সাক্ষাৎ পুতুল একটা। মুখজোড়া রাজ্যের মায়া কাজ করে। দীর্ঘশ্বাস ফেলে ঈশান। সম্পর্কটা না স্বাভাবিকভাবে শুরু করতে পারল, আর না তো সামনে পারবে কিনা তার নিশ্চয়তা দিতে পারছে এখনই। তিতির এখন তার বিবাহিত বউ, কিন্তু বোনদের কথাও আলাদা করে ভাবতে হবে তার। ফোনে নাম্বার ডায়াল করলো কারোর একটা। সাথে সাথে রিসিভ হলো। ছবিগুলো ডিলিট হয়েছে। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম নেই। তবে কারোর ল্যাপটপ ফোল্ডারে এখনো আছে। ওটা সহজে ডিলিট হবে না। ট্রাই হার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে। ফোন রেখে আঙুলে কপাল ঘষে। ঘটনা কি থেকে কিসে এসে আটকেছে ভাবতেই সব গুলিয়ে যাচ্ছে। কাক ডাকা ভোরে ঘুম ভেঙেছে তিতিরের। আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আজকের। মেঘলা পরিবেশ যদিও, তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত বোঝা যাচ্ছে না। তমা বেঘরে ঘুমাচ্ছে। ফোন হাতে নিতেই চোখ ছানা বড়া। রাহাত ভাইয়ের বেশ কয়েকটা কল, মেসেজ। দু হাতে চোখ মুখ ডলে তমাকে ডেকে তুলল তিতির। ঘুম জড়ানো চোখ মুখ তমার। রাতে দুজনেই বেশ রাত অবধি জেগেছিল। এত সকাল সকাল ডাকায় ঝিমুনি ছাড়ছে না। কল করব? করবি মানে করে ফেল। কাপা হাতে ডায়াল করলো তিতির। কয়েকবার রিং হওয়ার পরই কল তুলল রাহাত। স্পষ্ট কণ্ঠে, সেও হয়তো ঘুম থেকে উঠেছে বেশ আগে। রাহাত ভাই, করি। রাতে এতবার কল করেছিলে, আমি খেয়াল করিনি একদম। এসেই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙার সাথে সাথে তোমাকে ব্যাক করেছি। তুমি হয়তো ঘুমাচ্ছিলে। সব ঠিক আছে? তিতির তমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। তমা মাথা নাড়ে, বলতে বলে, আপনি আজকের আসবেন না দয়া করে। ওপাশ থেকে রাহাত চমকালো হয়তো, তবে কণ্ঠ স্বাভাবিক রাখলো। কেন? কোনো সমস্যা? ফোনে এত কথা বলা সম্ভব নয় রাহাত ভাই। তবে দিদার শরীর ভালো না। গত সপ্তাহে হার্টের অপারেশন ছিল। এখন কোনো কিছু নিয়ে আলোচনা মানে বুঝতেই পারছেন। আমি তো। রাহাত ভাই, আপনি একবার দেখা করতে পারবেন? আজকের আসলে তো দেখাই। প্লিজ রাহাত ভাই। বেশ, আসবো না আজকের। কোথায় দেখা করতে হবে বলো? কোথায় আসবো? অতদূর থেকে আসবেন? এতগুলো ঘন্টার ব্যাপার। ফোনেই বলতে পারতাম। কিন্তু এত ভাবছো কেন? তোমার জন্য আমি কি কি করতে পারি তার আন্দাজও নেই তোমার। কয়েক ঘন্টার জার্নি তো মামুলি মাত্র। এত হেজিটেট করছো কেন আমার কাছে? না মানে বাসায় আসতে নিষেধ করছি, কিন্তু সেই দেখা করতে বলছি। ওটা কিছু না, ভেবো না এত। দেখা করলে বরং ভালোই হবে। তোমার পরিবারের সবার সম্পর্কে আগে জেনে নেই, তারপর দু একের মধ্যে তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। এতেই বরঞ্চ ভালো হবে। পরিবার সম্পর্কে না জেনে শুনে আগেই গেলে দু পক্ষই অপ্রস্তুত হব। আমি রওনা দিব তাহলে একটু পর। পৌঁছতে সম্ভবত তাহলে রাত হবে। বাসে আসবো, তাহলে দ্রুত পৌঁছবো। আমি লোকেশন পাঠিয়ে দেব কোথায় মিট করব। ঠিক আছে। সরি রাহাত ভাই। পড়ি। বারবার সরি বলে কেন আমাকে ছোট করছো বলো তো? তোমার জন্য আমি মরতেও পারি। এসব নিয়ে একদম কিছু মনে করবে না। রাখি এখন কেমন? রাহাত ফোন রাখে। তিতির স্থির হয়ে বসে রয়। রাহাত ভাই সবটা শোনার পর কি পাগলামিটাই না করবে ভাবতেই ভয় হচ্ছে তার। ঈশান কফি হাতে গার্ডেনে বসেছে। রাইসুল সাহেব তাকে আজকেও অফিস যেতে বারণ করে গেছেন। চন্দ্রা দেওয়ানও পই পই করে নিষেধ করেছে। অগত্যা নয়ন অফিসে গেলেও সে বাড়িতেই বসে আছে। যদিও যে কারণে তাকে বাড়িতে থাকতে বলা হয়েছে, সে বউ নামক নারীটির মুখদর্শন এখনো অবধি করতে পারেনি। হাত বাড়িয়ে সময় দেখলো 8:37। ব্রেকফাস্ট করে এসে বসেছে এখানে। রাতে ঘুম হয়নি একদম।
বিয়ে শাদির চক্করে ঘুমটুম চলে গেছে, একবারের জন্য তিতিরকে দেখতে পাচ্ছে না। তমা এসেছে তার মানে নিশ্চিত রাত জেগেছে মেয়ে দুটো। এরই মধ্যে কয়েকবার আর চোখে তাকিয়েছে দোতলায় তিতিরের বারান্দার দিকে। সবুজে ঘেরা গাছপালা ভর্তি, হরেক রকমের ফুল, পাতাবাহারের গাছ, তার মাঝারে একটা খাঁচা ঝুলছে, সেটাই একজোড়া টিয়া পাখি। খাঁচাটা একসময় বারান্দায় দেখে কপালে কয়েকটি ভাঁজ পড়ল। তার মানে মেয়েটা উঠেছে, তাহলে সকালে নিচে নামলো না কেন? নাকি সে নামার আগেই ব্রেকফাস্ট করে আবার রুমে গেছে? ঈশান হাত বাড়িয়ে ইংরেজি সংবাদপত্র হাতে নেয়, মনোযোগ দেওয়ার চেষ্টা করে, হচ্ছে না। সদর দরজার দিকে চোখ পড়তেই সরু হয়ে আসে চোখ। নুরি বের হচ্ছে, এত সকালে আজ একা যাচ্ছে। এমনিতে নিশি নুরি একই ভার্সিটিতে হওয়ায় একসাথে যাতায়াত করে। গলা উঁচিয়ে ডাকলো, নুরি চমকে বাগানের দিকে তাকালো। ঈশানকে দেখে মুখখানা আরো শুকিয়ে এলো মেয়েটার। বোধহয় এই ভয়টাই পাচ্ছিল, দ্রুত বেরিয়ে যেতে পারলে বাঁচত। গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো ঈশানের সামনে। ঈশানের মুখ বেশ গম্ভীর, ভারী গলায় বলল, এত সকালে কোথায় যাচ্ছিস? ভার্সিটি। নিশি, বড় আপুর আজ ক্লাস নেই, গাড়ি নিয়ে যাচ্ছিস না কেন? শুকনো ঢোক গিলল নুরি। রিক্সা করে ভালো লাগে। ঈশান কিছু বলে না, তীক্ষ্ণ চোখে পরখ করে বোনকে। বস এখানে। হঠাৎ এই কথায় বুঝতে পারে না নুরি। অবাক হয়ে জিজ্ঞেস করে, হু, বসতে বললাম। বড় ভাইয়া, আমার দেরি, বসতে বলেছি। নুরি শুকনো মুখে বসে। এ বাড়ির কোনো ভাই বোনই ঈশানের ওপর কথা বলার সাহস করে না। সে তো আরো বেশি ভয় পায়। ঈশান ফোন বের করলো, মেসেজ করলো কাউকে। নুরি নিঃশব্দে বসে আছে। জিজ্ঞেস করারও সাহস পাচ্ছে না এই মুহূর্তে তাকে বসিয়ে রাখার কারণ। ঈশান বোধহয় নিজে থেকেই বুঝলো নুরির মনের ভাব। কফিতে চুমুক দিল, হাতের সংবাদপত্রের ভিতরের পাতা বের করতে করতে গম্ভীর গলায় বলল, নাইম আসছে, তোকে নিয়ে যাবে। নুরির মুখখানা চুপসে গেল। আমি যেতে পারতাম তো বড় ভাইয়া। নাইম ভাইকে আবার। কথা শেষ হওয়ার আগেই ঈশানের তপ্ত চোখ দেখে চুপ করে গেল নুরি। নাইম অফিসেই যাবে, তোর ভার্সিটির সামনে দিয়ে তোকে ড্রপ করে দেবে। আর কয়েকদিন একা একা বের হবি না, কাউকে সাথে রাখবি। অনিচ্ছায় মাথা নাড়ে নুরি। উসখুস করতে থাকে এক প্রকার। তুই কাউকে ভালোবাসিস? আচমকা ঈশানের এমন প্রশ্ন মোটেই আশা করেনি নুরি। কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল, বড় বড় চোখ করে তাকালো। চোয়াল ঝুলে গেছে। ঈশান মুখ না তুলেই প্রশ্নটা করেছিল, বিদায় নুরির অস্বাভাবিক মুখের ভাবভঙ্গি তার নজরে পড়ল না। তবে উত্তর না পেয়ে আর চোখে তাকালো। নুরি ততক্ষণে স্বাভাবিক হওয়ার চেষ্টায়। ভালোবাসিস? না তো, তেমন কেউ নেই। নিশিকে জিজ্ঞেস করলে ওই নিশ্চয়ই তোর মতো জবাবই দেবে। নুরি আরেক দফা চমকায়। তা সে কিভাবে জানবে? অবশ্য ঠিকই, নিশিও তো এটাই বলবে। নিয়াজ ভাইয়ের সাথে প্রেমের কথা বললে ঈশান নিশ্চয়ই খুন করবে তোদের। ঢোক গিলে মিনমিনে গলায় বলল, সেটা আমি কিভাবে বলবো ভাইয়া? ঘোরাঘুরি তো সারাক্ষণ একসাথেই করিস। ওর কেউ নেই? আমি জানি না ভাইয়া। তার মানে জানিস? মহা সমস্যায় পড়া গেল। নুরি কি বলবে ভেবে পেল না। চুপ করে রইল। পছন্দ করা অন্যায় না, আবেগে পড়ে ভুল মানুষ জীবনে আনা অন্যায়, ঘোরতর অন্যায়। মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, এই ভুলটা জীবন এলোমেলো করে দিতে যথেষ্ট। নুরি ভেবে পায় না হুট করে তাকে এত সব বলার মানে কি। মনে মনে শত গালাগালি দেয় ভাইকে। তাদের বারবিটাকে বিয়ে করে ঠিকই তো কষ্ট দিচ্ছে, আবার বোনদের জ্ঞান দেওয়া হচ্ছে। মুখে বলে না কিছু। আশেপাশের অবস্থা ভালো না। তোদের পাশের ভার্সিটির 3টা মেয়ে এ মাসে অসম্মানিত হয়েছে। সোশ্যাল মিডিয়া এই নিয়ে হইচই। জানি ভাইয়া, চিনি আপুগুলোকে। একজন তো বড় আপুর ব্যাচমেট। ঈশান কফির কাপ রেখে হাঁটুতে হাত রেখে ঝুঁকে বসে। দোষ কিন্তু আমি আগে মেয়েগুলোকে দেব। ওরা আবেগকে প্রশ্রয় দিয়েছে। এটা হওয়া যাবে না। মেয়েদের হতে হবে স্ট্রং, সহজে গলে যাওয়া, মিশে যাওয়া। এমন হলে মেয়ে জাতি বর্তমান সমাজে টিকতে পারবে না। বড় হয়েছিস, আশা করব বুঝবি সবটা, মেনেও চলবি। নুরি সজোরে ওপর নিচ মাথা ঝাঁকায়। গেটের কাছে গাড়ির হর্ন পাওয়া যাচ্ছে। ঈশানের ফোনে এরই মধ্যে নাইমের মেসেজ এসে পড়েছে। যা, নাইম এসেছে, ও ড্রপ করে দেবে। রাস্তায় কোথাও নামবি না। নুরি গেটের দিকে এগোয়, গাড়িতে উঠে বসে। তাকে দেখে একগাল হাসে নাইম। নুরি কাচুমাচু হয়ে বসে আছে। ঈশানের কথাগুলো কানে বাজছে তার। সিট বেল্ট বেঁধে নাও। হ্যাঁ,
বেল্টটা বেঁধে নাও। নুরি সিট বেল্ট বেঁধে আরাম করে বসে, নাইমের দিকে তাকাচ্ছে না। দৃষ্টির সামনে ধানক্ষেতের মাঝখান দিয়ে পাকা রাস্তার উপর দিয়ে চলছে গাড়ি। নাইমের মধ্যে বেশ কয়েকবার গ্লাসে খেয়াল করেছে নুরিকে। মেয়েটা মায়াবী, বাকিদের থেকে গায়ের রং একটু শ্যামলা, তবে মুখে অসম্ভব মায়া। এ মায়ায় সে আটকেছে বহু আগে। তবে নিয়াজের মতো ঈশানকে ভয় পেয়ে প্রকাশ করা হয়নি সে প্রেম অনুভূতি। তাছাড়া নিশি যেমন স্বইচ্ছায় ভালোবেসেছে নিয়াজকে, নিজে আগ বাড়িয়ে এসেছিল নুরির ভিতর, তার প্রতি সেরকম কিছু সে কখনো দেখেনি। সেও যদি প্রকাশ করেনি আড়ালে আবডালে। দেখে গেছে বন্ধুর বোনকে। দুপুর গড়িয়ে বিকেলের শেষ ভাগ। সূর্যমামা যদিও দিব্যি আলো দিচ্ছে। সারা সকাল মেঘের ঘনঘটা কাটিয়ে রোদের দেখা মিলেছে দুপুরের দিকে। আবহাওয়া একদম ঠান্ডা, যদিও তিতির ব্যস্ত বাইরে যাওয়ার জন্য তৈরি হতে। অবশ্যই তমাকে সাথে নিয়েই যাবে। একে তো তাকে একা যেতে দেওয়া হবে না, তার উপর সে নিজেও চায় না একা যেতে। তমা বাড়ি থেকে তৈরি হয়ে রাস্তাতে অপেক্ষা করবে। রাহাত ভাই এরই মধ্যে মেসেজ করে জানিয়েছে সে প্রায় কাছাকাছি। ঘন্টা দেড়েক লাগবে আর, তার মানে এখানে পৌঁছাতে আনুমানিক সন্ধ্যা 7:30 বাজবে। কাছেরই একটা ক্যাফেতে দেখা করতে বলেছে। তাদের বাড়ি থেকে অবশ্য বেশ দূরে, মফস্বল ছেড়ে শহরের দিকে। এখান থেকে তার যেতেও ঘন্টা খানেক লাগবেই। ঈশান সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলেই ডাক পড়ল রাহেলা দেওয়ানের। হন্তদন্ত হয়ে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলেন। ছেলেকে দেখে মুখ গোমড়া করে বলল, কোথায় ছিলি সারাদিন? কাজে। তোকে বারবার বললাম তিতিরকে নিয়ে একটু ঘুরে আয়, ভালো লাগবে দুজনেরই। কাজ ছিল মা। সবাই কোথায়? রায়লা দেওয়ান শাড়ির আঁচলে ছেলের ঘামে ভেজা মলিন মুখটা মুছে নেয়। নিশি নুরিরা ছাদে কি সব গাছ এনেছে নুরি ফেরার সময়। রিশা, রোশনি, রাফিও ওখানেই, আর বাকিরা। রেহালা মুখ টিপে হাসে। ঘুরে ফিরে ছেলেকে নিজের বউয়ের সন্ধান চাইছে, সেটা মুখ ফুটে বললেই হয়। তোর চাচিরা তোর দিদার রুমে, বাবারা অফিসে। ঈশান হতাশ হয়, উসখুস করে। মাটা তার সবার কথা বলছে, অথচ যার কথা শুনতে চাচ্ছে তার কথা বাদে। ছোট্ট করে বলল ও। রায়লা এবার হেসে ফেললেন। ছেলের মুখ দেখে গলার আওয়াজ নামিয়ে বলল, তোর বউ অবশ্য ঘরে, যদিও বের হবে একটু। ঈশান চমকে তাকালো মায়ের দিকে, গম্ভীর গলায় বলল, বের হবে মানে সন্ধ্যাবেলা বের হবে? তমা আছে সাথে, বাড়ির গাড়ি নিয়ে যাবে। ঈশান কথা বাড়ায় না, দ্রুত পায়ে উঠে আসে ওপরে। সে যা আন্দাজ করেছিল বিষয়টা সম্পূর্ণ ভুল নয় তাহলে। খোঁজ নিয়ে জেনেছে রাহাত নামের ছেলেটা আজকের আসছে। তার মানে ধারণা ভুল নয় তার। তিতির সম্ভবত তার সাথেই দেখা করতে যাচ্ছে। হাতের মুঠো শক্ত হয়ে এলো, রক্তিম আকার ধারণ করেছে চোখজোড়া। দাঁতে দাঁত চেপে নিজের ঘরে এলো। ঠিকই ধরেছিল, মেয়েটা তার রুমে নেই। পাশে হাঁটা ধরল তিতিরের রুমের দিকে। রাগে মাথা টনটন করছে, দরজা নক করার প্রয়োজন বোধ করলো না। জোরে সোরে ধাক্কায় দরজা খুলল। তিতির তৈরি হচ্ছিল নেভি ব্লু আনারকলিখানার পেছনের চেন আটকানোর জন্য চেষ্টা করছিল বেশ খানিকক্ষণ। সম্ভবত কিছুতে আটকে গেছে। টানাটানি করতে গিয়ে ঘেমে নিয়ে গেছে। আচমকা দরজা খুলে ঈশানের প্রবেশে হতভম্ব হয়ে গেল তিতির। সামনের খোলা চুলগুলো দ্রুত পিছনে ঠেলে দিল, একরাশ কালো কেশরাশি আড়াল করল উন্মুক্ত পিঠখানা। ওড়না খুঁজলো এদিক সেদিক, ওড়না সম্ভবত বাথরুমে। কি এক লজ্জার অবস্থা! এখন ছুটে গিয়ে ওড়না আনতে চাওয়াই বরং আরো ইমব্যারেসিং। ঈশান স্থির দৃষ্টিতে দেখছে মেয়েটার ইতস্ততা। যা দেখার সে এরই মধ্যে দেখে ফেলেছে। ফর্সা পিঠ জুড়ে হালকা গোলাপি রঙের কাপড়ের টুকরোখানা চোখ এড়ায়নি তার। কোমর অবধি জামার চেন খোলা, সে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে খানিকটা। তবে তিতিরের চোখের কাজলে বাকি অনুভূতি মিলিয়ে গেল। কমতে থাকা রাগ তরতর করে বেড়ে মাথায় চড়ল এক নিমিষে। সাজগোজ করেছে মানে? ঝটপট দরজা আটকালো শব্দ করে। তিতির চমকে গেল এহেন শব্দে। দরজা আটকাতে দেখে বুকের ভিতরে ড্রিম ড্রিম শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। যতই সাহস দেখাক, এই লোকটাকে দেখলে তার সব কেমন এলোমেলো লাগে। ঈশান ততক্ষণে সামনে এসে দাঁড়িয়েছে তার। চোখ মুখ দিয়ে আগুন ঝরছে। তিতিরের ভিতরটা কেঁপে উঠল। ঈশানের এমন দৃষ্টি ঝড় তোলে তার মনের ভিতর। তবে নিজেকে সামলে নিল, দ্রুত পায়ে পাশ কাটিয়ে সরে যেতে গেল বাথরুমের দিকে। চুলে টান পড়ল, চুলের গোড়া চেপে আর্তনাদ করে উঠল মেয়েটা। কি করছেন? ছাড়ুন, লাগছে তো। লাগার জন্যই টেনেছি। দেখলি দাঁড়িয়ে আছি। পাশ ফিরে কোথায় যাচ্ছিস?
তিতির তেতে উঠল। একে তো একটা মেয়ের ঘরে নক না করে ঢুকেছেন, তার উপর দেখলেন সে কি অবস্থায় আছে। একটু তো নজর সংযত করে ঘুরে থাকতে পারতেন। ঈশান ফিচলে হাসে, তবে দৃশ্যমান নয় সে হাসি। দরজা লক করিসনি কেন? আমার ঘরে বেয়াদবের মতো নক না করে কেউ ঢোকে না। ঈশানের মুখ চোখ দেখার মতো হলো। রাগে লাল হয়ে গেছে মুখ, পেঁচিয়ে ধরল চুল। আমি বেয়াদব? ব্যথায় চোখ জোড়া ভিজে উঠেছে, ঘাড় পিছন দিকে হেলে গেছে। টেনে ছাড়াতে চাইলো ঈশানের হাত, পারল না। তা নয়তো কি, নক না করে ঢোকা বেয়াদবি নয়? ঈশান এক ঝটকায় নিজের সাথে মেশালো। তিতিরের উন্মুক্ত পিঠ ঠেকালো ঈশানের সাথে। দেখাবো বেয়াদবি কি? হুম? পিঠের চুলগুলো সরিয়ে ফেললো পিঠ থেকে, চোখ আটকালো সেখানে। চোখের সামনে ভাসলো বিয়ের রাতের সেই নারীদেহের ছবি। আচমকা ঠোঁট ছোঁয়ালো তিতিরের পিঠে। শিউরে উঠল মেয়েটা, টপ টপ করে পড়ল দুফোঁটা পানি। সরে যেতে পারল না ঈশানের শক্ত বাঁধনের জোরে। দাঁতে দাঁত চাপলো। ছাড়ছেন না কেন? কি ধরনের অসভ্যতা এসব? ঈশান ঠোঁট সরালো না সেখান থেকে। মেয়েটার শরীরের ঘ্রাণটা কেমন নেশা নেশা টানছে তাকে। অসভ্য যে আমি, তাই অসভ্যতামি করছি। আ আ আপনি ছাড়ুন। ঈশান মাথা নোয়ালো আরো একবার ঠোঁট ছোঁয়াতে, তবে দরজার জোরে সোরে করাঘাতে চমকে ছেড়ে দিল। দরজা লক করা, কিন্তু ঈশানের হাতের বাঁধন ঢিলে হতেই ছিটকে সরে গেল তিতির। চুলগুলো দিয়ে আবার আড়াল করল পিঠ। তপ্ত দৃষ্টি নিক্ষেপ করতে চাইল ঈশানকে, তবে গলার আওয়াজ পাওয়া গেল দরজায়। তমা এসেছে তিতিরের। দেরি হচ্ছে জন্যই বোধহয় চলে এসেছে। তুই নিচে অপেক্ষা কর, নামছি আমি 5 মিনিটে। তিতির ঈশানের দিকে ফিরে ছুটে গিয়ে ঢুকলো বাথরুমে। শরীর কাঁপছে তার, এক আকাশ সমান রাগ, অভিমান, ঘৃণা করতে চায় এ লোকটাকে সে। বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস। ওপরে ওপরে একরূপ রেখে ভিতরে অন্য অনুভূতি পালন করার কষ্ট এখন বুঝতে পারছে না। তিন কবুলে বাঁধা পড়া স্বামীকে ভালোবেসে ফেলেছে সে, কিন্তু কিছুতেই সে তা প্রকাশ করবে না। কিছুতেই না। যে স্বামী বিয়ের প্রথম রাতে অন্য নারী সঙ্গের গল্প করতে পারে, সে স্বামীকে আর যাই হোক তার দুর্বলতা সে দেখাবে না, কখনো না। বাথরুম থেকে সময় নিয়ে তৈরি হয়ে বের হয় তিতির। তার আশা ছিল ঈশান এতক্ষণে চলে গেছে। দরজা খুলে বিছানার পাশে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে ঈশানকে কঠিন ভাবমূর্তিতে দাঁড়িয়ে থাকতে দেখতে চিত্ত কাঁপল তার। এই দৃষ্টি হৃদয় অবধি যায় তার। সরিয়ে নিল নিজের বেহায়া দৃষ্টি। টেবিল থেকে ফোন আর পার্স নিয়ে দ্রুত বেরিয়ে যেতে চায়। ঈশান বাদ সাজে এবারেও দরজার সামনে এসে শটানে দাঁড়ায়। তিতির চোখ মুখ কুঁচকে ফেলে। ঈশানের মতিগতি বোঝার চেষ্টা করছে সে। গলা কঠিন করলো, চোখে চোখ রাখলো। কি সমস্যা? পথ আটকাচ্ছেন কেন? কোথায় যাচ্ছিস? তিতির এইরকম ভঙ্গিতে বলে ওঠে, বাইরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। পথ থেকে সরে দাঁড়ান, দেরি হচ্ছে আমার। ঈশান নির্বিকার ভাবে তাকিয়ে থাকে, তবে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। গমগমে গলায় বলল, বাইরে যাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছি। এত সেজেগুজে একা কোথায় যাচ্ছিস এই ভোর সন্ধ্যাবেলা? সেটা বল। তিতিরের মেজাজ খারাপ হলো। কোথায় সেজেছে সে? লোকটা চোখেও কম দেখে, এক প্রকার উচ্চ গলায় বলে, আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। ঈশানের মুখ কঠিন হয়। হাত চেপে ধরে তিতিরের বাহু। ব্যথায় মেয়েটা কেঁপে ওঠে। বাধ্য তুই? আই এম ইয়োর হাজবেন্ড। অন্য সময় হলে কথাটার কি খুশি হতো তিতির, কে জানে। আজ হাসি পেল, বিদ্রুপের হাসি। মুখে ফুটেও উঠল সে হাসি। হোয়াট আ জোক দেওয়ান সাহেব। বিয়ের দিন অন্য নারীর সাথে কোয়ালিটি টাইম কাটিয়ে এসে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চান, আবার স্বামীর অধিকার ফলান? মানে, ইটস নট ইট সো ল্যাম। ঈশানের বুকে আঘাতটা লাগে। তিতিরের কথার আঘাতে ক্ষতবিক্ষত হয় বুকের বাঁ পাশটা। তবে সে কথার জবাব দিতে পারে না সে। উপায় নেই দেওয়ার। বাহু ছেড়ে দেয়, তবে মুখ স্বাভাবিক হয় না। বজ্রকঠিন গলায় বলে, এ বাড়ির বউ হওয়ার আগে এ বাড়ির মেয়ে ছিলি, সেই হিসেবে কৈফিয়ত চাচ্ছি ধরে নে। তিতির শব্দ করে হেসে ফেলে। সব কথাতেই তার হাসি পায় আজকাল। বাঁকা গলায় বলল, এখন আর মেয়ের সম্পর্ক নেই। সে মুহূর্তে কবুল করেছি আপনার নামে, তখন থেকে আমি এ বাড়ির বউ। আর যে বউকে আপনি মানেন না, তার থেকে কথায় কথায় কৈফিয়ত চাওয়াটা বন্ধ করুন। একটুতে হেজিটেট করুন।
যেতে দিন আমাকে। তিতির পা বাড়াতে উদ্যত হলে আবার বাহু চেপে ধরে চিৎকার করে ওঠে, ওই রাহাত নামের ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছিস? ঈশান অবাক হয়। ঈশানের জানার কথা না, সে আর তমা ছাড়া কথাটা কেউ জানে না। তমা নিশ্চয়ই বলেনি, তবে মুখে বলে, এরই মধ্যে গোয়েন্দাগিরি করা শেষ? হ্যাঁ, যাচ্ছি তো। পরকীয়ার বদনাম লাগাবেন? অ্যাজ ইউর উইশ, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল বাই দ্য ওয়ে। যাচ্ছি রাহাত ভাইয়ের সাথে দেখা করতে। তো? তিতিরের নির্বিকার গলায় রাগ বাড়ে ঈশানের। মাথা কাজ করছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। বাহু চেপে অন্য হাতে চেপে ধরে তিতিরের নরম গাল। নিজের মুখ এগোয়, নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে একে অপরের। চোখ বন্ধ করে নেয় তিতির। করবি না দেখা, ভুলে যা ওকে, না হলে খুন হবে দুটো। একটা তুই আর একটা তোর ওই পাতি প্রেমিক। ধাক্কায় পিছিয়ে যায় তিতির। ঈশান জোরে জোরে শ্বাস ফেলছে, অস্বাভাবিক রেগে তিতির চোখের পানিটুকু হাতের উল্টো পিঠে মোছে। নিজের জেদও দ্বিগুণ হয়। কেন মানবে সে এই লোকটার কথা? মানবে না। অধিকার ফলানো হচ্ছে এত কষ্ট দিয়ে, এখনো ভুল বুঝে যাচ্ছে। রাহাত ভাইকে তার প্রেমিক বলছে, অথচ বারবার সে বলছে রাহাত তার প্রেমিক নয়। তবুও একই কথা হাজারবার। সেও মাথা নোয়াবে না, একটা কথাও শুনবে না সে। দু হাতে ধাক্কা মারে ঈশানকে, চিৎকার করে ওঠে, আপনার স্বপ্নে ঘটবে এসব, যেতে দিন। ঈশানের মাথাখানা দপদপ করছে রাগে। তিতিরের কথাগুলো কেমন তীরের মতো বিঁধছে গিয়ে বুকের ভিতর। মেয়েটা ধস্তাধস্তি শুরু করে দিয়েছে যাওয়ার জন্য। ঈশান দাঁতে দাঁত চেপে রইল। ইচ্ছে তো করছে ঠাটিয়ে চড় দিতে একটা, কিন্তু নেহাত বাড়ির মেয়ে বউদের এসব মারধর করা তার পক্ষে সম্ভব নয়। তাই মেয়েটা বেঁচে যাচ্ছে। থাপ্পড় খেতে না চাইলে যেটা বলছি মান, বাড়িতে থাকবি। তিতিরের চোখ ততক্ষণে কঠোরতায় ভরে উঠেছে। ঈশানের এহেন কথায় আরো আত্মসম্মানে লাগলো। গায়ে হাত তোলার ভয় দেখানো হচ্ছে তাকে। এখন বউ পেটানোর তালিকায় নিজের নাম লেখাবেন নাকি দেওয়ান সাহেব? এটা তো দেওয়ান বাড়ির ইমেজের সাথে যায় না। তিতিরের সোজাসাপটা খোঁচা আলগোছে এড়িয়ে গেল ঈশান। সামান্য ঘাড় বাঁকালো, মানছিস তাহলে তুই আমার বউ? অস্বীকার কখন করছিলাম? তাহলে যা বলছি মান। সেটা সম্ভব নয়, তাহলে স্বামী কিভাবে হলাম? বউ হয়ে কথাই মানছিস না? তিতির বিদ্রুপের হাসি হাসল মৃদু। কথার জালে আমাকে ফেলতে পারবেন না। আপনি স্বামীর কতটুকু কি পালন করেছেন সেটার হিসেবে বসুন আগে। নিজের আমলনামা ক্লিয়ার করুন, তারপর স্ত্রী হিসেবে আমি আমার হিসেবও দেব। ঈশান দাঁত কিরমির করে কিছু বলতে যাওয়ার আগেই শব্দ করে বেজে উঠল ফোনটা। ঈশানের মধ্যে অবশ্য ধরার কোনো তাড়া দেখতে পাওয়া গেল না, তবে বারবার ক্রমাগত বেজেই যাচ্ছে। বিছানার ওপর পড়ে থাকা সেল ফোনটি অগত্যা ঈশান তিতিরকে ছাড়লো, হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ছবিগুলো অরিজিনাল পেয়েছি। অরিজিনাল মানে? ওগুলোতে তিতির ম্যাডাম নয় মহিলাটি। জানতাম। কার ফোন থেকে এসেছিল ট্রেস হয়েছে? এখন অবধি নয়, তবে তবে ছবিগুলো, বাকি কথাগুলো ঈশানের কানে ঢুকলো কিনা বোঝা গেল না। দরজা বন্ধ করে খুলে গেল। ঈশান কেমন একটা দুর্বল চোখে তাকালো সেদিকে। তিতির দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে রুম থেকে। তার গিয়ে আটকানো উচিত, আশ্চর্যজনকভাবে তার পা চলছে না। এক নিমিষে তিতিরের চোখের আড়াল হলে ধূপধাপ সিঁড়ি বেয়ে নামার আওয়াজ কানে আসলো। ঈশান আটকাতে ছুটল না। ফোনের ওপাশের ব্যক্তি অনবরত হ্যালো হ্যালো করেই যাচ্ছে। বাকি কথাগুলো তার কেমন অস্পষ্ট লাগছে। নিজেকে ধাতস্থ করতে বিছানায় বসলো। পুরুষ মানুষের এত অল্পতে এত শখ পেলে চলে? দ্রুত ছবিগুলো অল সাইবার থেকে ডিলিট কর কুইক। করছি, কিন্তু কোথাও একটা রয়ে গেছে, ওটা সহজে হবে না। যেভাবে পারো করো। আর ওই পুরুষটার খোঁজ এখনো অবধি পাইনি। তার কোনো ইনফরমেশন কোনো সাইবারে শো করছে না। পেলে আপনাকে জানাবো। ফোন কেটে স্তব্ধ হয়ে বসে রইল ঈশান। তিথির বোধহয় এতক্ষণে বাড়ি থেকেও বেরিয়েছে। মাথাটা ব্ল্যাঙ্ক লাগছে এই মুহূর্তে। নিজেদের গ্রামের গ্রামীণ রাস্তা পার হয়ে এসেছে তারা বহু আগেই। বাড়ির গাড়ি নিয়ে বের হয়নি, কারণ বাড়িতে কাছের এক ফ্রেন্ডের কথা বলে বেরিয়েছে তিতির আর তমা। লোকাল বাস না নিয়ে সিএনজি নিয়েছে। বাসে গেজাগেছি করে যাতায়াতের অভ্যাস দুজনের কারণ নেই। সন্ধ্যা পেরিয়ে গেছে, 6:45 বাজে ঘড়ির কাঁটায়। আকাশে তারা ঝলমল করছে।
আবহাওয়া শীতল, ঠান্ডা বাতাস বইছে, সিএনজিতে বাতাস আরো বেশি লাগছে। শরীর শিরশির করছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তিতির রোবটের মতো নিশ্চুপ। তমা খেয়াল করলো বেশ কয়েকবার, দু একবার জিজ্ঞেস করলো। সে অবশ্য বুঝতে পারছে তিতিরের অস্থিরতার কারণ। তারা গন্তব্যে পৌঁছল রাত্রি 7:30টায়। রেস্তোরাঁয় ঢুকলো, খুব একটা মানুষজন নেই, অথচ এই সময়ে যে কোনো রেস্তোরাঁয় দারুণ ভিড় থাকে। দুদিন পর রমজান শুরু, তাই ভিড় নেই। তা হয় কিভাবে? তাহলে তো আরো বেশি ভিড় থাকার কথা। অত ভাবাভাবি রেখে আগে থেকে বুক করা টেবিল চেয়ারে বসলো দুজন। রুফটপ একটা রেস্তোরাঁ, এটাও একটা কারণ হতে পারে। কেননা আজকাল বৃষ্টির একদম ভরসা নেই, বলা কওয়া ছাড়া হানা দেয় আয়োজন করে। অসময়ে হয়তো কেউ ভিজতে চায় না, তাই রেস্তোরাঁটির রুফটপে না বসে নিচতলা দিয়ে বসেছে। তমা তিতিরের মলিন মুখের দিকে তাকালো, আলতো হাত রাখলো তিতিরের বা হাতের ওপর। ডোন্ট বি গিল্টি, এখানে তোর কোনো দোষ নেই তিতির। রাহাত ভাইকে যে তুই কখনো ভালোই বাসতি না, এটা আমার থেকে ভালো আর কে জানে। হতে পারে রাহাত ভাই বহু বছর তোকে ভালোবাসে, তো তুই তো তার সম্মান দিতে চেয়েছিলি, কিন্তু ভাগ্য অন্য জিনিস তিতির। তোরা একে অপরের ভাগ্যে ছিলিস না। তিতির তাকায় তমার দিকে। হতে পারে, কিন্তু দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দেখ, খোদা আমাকে শাস্তি কিন্তু ঠিকই দিয়েছে, একদম সাথে সাথে দিয়েছে। আমার দ্বারা রাহাত ভাই বিট্রেড হয়েছে, আর আমার সাথেও একই জিনিস ঘটলো। তোর বড় ভাইয়া আমাকে। তিতির বাকিটা শেষ করতে পারলো না, গলাটা আটকে আসছে। ভুল ভাবছিস তিতির, ওসব কিচ্ছু না। বড় ভাইয়া অমন বল, বিয়ের আগে কোনো মেয়েকে অসম্মান সে করতে পারে? তোর ভাইয়ের সাফাই তোরা আর করিস না দয়া করে, অসহ্য লাগে। তমা চুপ করে। এই সময়টাতে কাউকে কিছু বুঝিয়ে লাভ নেই। রাত এসে যখন পৌঁছায় তখন 8টা। এরই মধ্যে বাড়ি থেকে বেশ কয়েকবার ফোন এসেছে তিতিরদের কাছে, আর ঘন্টা খানিকের মধ্যে ফিরবে বলে জানিয়েছে। ড্রাইভার আসবে নিতে, সুতরাং একা যেন রওনা না দেয়। রাত রেস্তোরাঁর দরজায় দাঁড়িয়ে অদূরে বসে থাকা নারীটিকে দেখে প্রশান্তির হাসি হাসলো। কতগুলো দিন পর ওই চাঁদ বদন মুখখানা দেখলো। মনে হচ্ছে কয়েক যুগ। রাহাতের হাতে বিশাল ফুলের বুকে। পরি, রাহাতের কণ্ঠে চমকে ঘাড় বাঁকিয়ে পিছন তাকালো তিতির। তমা অবশ্য আগেই দেখেছে। তিতির ঝটপট দাঁড়িয়ে পড়ল, তমাও উঠে দাঁড়িয়েছে। নরম গলায় সালাম দিল রাহাতকে। তুমি তমা না? জি। তিতির বলছিল তুমিও আসবে, বসো, দাঁড়িয়ে আছো কেন? তমা বসলো না, বরং চেয়ার ছেড়ে দাঁড়ালো। আপনারা কথা বলুন ভাইয়া, আমি আশপাশটা ঘুরে দেখি একটু। রাহাত মৃদু হেসে মাথা নাড়ল। মেয়েটা বুদ্ধিমান, তাদের স্পেস দিল সময় কাটানোর। তমা স্থির দৃষ্টি নিক্ষেপ করলো তিতিরের দিকে। পার্সটা হাতে সরে এলো সেখানটা থেকে। রাত নিজে চেয়ার টেনে কাছাকাছি বসলো তিতিরের। হাতের লাল গোলাপের বুকেটা এগিয়ে দিল। তিতির মলিন মুখে সেটা হাতে নিয়ে সাইড করে রাখলো টেবিলে। কতদিন পর তোমার মুখটা দেখলাম বলতো? এতক্ষণে ঠিকঠাক শ্বাস নিতে পারছি। তিতির কথা বলল না, তাকাতেই পারছে না অপরাধ বোধে। রাত মাথা ঝুঁকে তাকালো তিতিরের দিকে। মিস করছো আমাকে? রাহাত ভাই, আমার আপনার সাথে কিছু কথা আছে। শুনবো, সব শুনবো। আপনার মা কেমন আছে? খানিকটা ভালো, ভুলে যাচ্ছে ধীরে ধীরে সব। চেহারা মনে রাখতে পারে না বেশিরভাগ। খোদা জানে কতদিন দুনিয়ায় আছেন আর। রাহাত ভাই, তিতিরের আকুল কণ্ঠে চমকে তাকালো রাহাত, কণ্ঠে বিষাদ মাখা। কিছু হয়েছে পরি? আমাকে ক্ষমা করতে পারবেন আপনি? রাহাত অবুঝের মতো তাকিয়ে রইল। ক্ষমা করার কথা কোত্থেকে আসছে? ক্ষমা কেন? আমি আপনার হতে পারবো না রাহাত ভাই। রাহাত ঠিকঠাক কথাটা শুনলো কিনা বোঝা গেল না, তবে খেয়াল করলো শ্বাস আটকে আসছে। সে যা শুনলো, মেয়েটা কি সত্যি সেটাই বলছে? পরি, কি হয়েছে বলো? মনটা খারাপ? তিতির ছলছল চোখে তাকালো। সামনের মানুষটার মতো ভালো মানুষ সে এ জীবনে দেখেনি। বিগত 6টা বছর তাকে আগলে আগলে রেখেছে। দূরে দূরে থেকেও সে সর্বক্ষণ চোখে চোখে আগলে রাখা যায় রাহাত ভাই তার প্রমাণ। কিন্তু সে কখনো ভালোবাসতে পারল না মানুষটাকে। আর না তো ভালোবাসতে চাওয়ার চেষ্টাটাও পূরণ হলো। শ্বাস নিল জোরে জোরে, গলা পরিষ্কার করলো, স্পষ্ট গলায় বলল, আমার বিয়ে হয়ে গেছে রাহাত ভাই। রাহাত শব্দ করে চেয়ারে ঠেলে উঠে পড়ল।
বড় বড় হয়ে গেছে চোখগুলো। বুকের বাঁ পাশটা ছটফট করে উঠেছে কথাটা শুনে। তিতির ঠায় বসে আছে। মজা করছো না? আমাকে এতদিন যোগাযোগ করতে না পারার শাস্তি এটা। হুম? তিতির উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, মজা না রাহাত ভাই, এটা সত্যি। আমার 4 দিন আগে বিয়ে হয়ে গেছে। রাহাত শব্দ করে হেসে ফেলল, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করলো, হেয়ালি গলায় বলল, ছেলেটা কি শাহরুখ খান? তিতির বুঝলো রাহাত বিশ্বাস করেনি। আমার কাজিন ঈশান আরশাদ দেওয়ান, আমার স্বামী। রাহাত থমকে গেল তিতিরের স্পষ্ট জবাবে। মেয়েটা কি তবে মজা করছে না? ঈশান আরশাদ ওর স্বামী, মানেটা কি এখন? মজা করছে কেন মেয়েটা? চোখ টোক কেমন জ্বলছে তার, বুকের ভিতর চিনচিনে ব্যথা করছে। তবে এবারও সে অনুভূতি পাশে রেখে হেসে বলল, তবে আর কি, সংসার করো, বেস্ট অফ লাক। তিতির ছলছল চোখে তাকালো রাহাতের চোখে। রাহাত ভাবছে তিতির মজা করছে। এই বিষয়টা কি মজা করার জিনিস? রাহাত ভাই, অন্য কিছু বলতে পারো, এটা মোটেই মজা লাগছে না পরি। আমি সত্যিই বিবাহিত এখন। তিতিরের কণ্ঠের দৃঢ়তা এবার সত্যি সত্যি থমকালো রাহাত। গভীরভাবে পরখ করল তার পরীর মুখখানা। এই মুখে সে কখনো মিথ্যা বলতে শুনেনি। তার সাথে এতটাও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়নি যে এহেন মজা করবে মেয়েটা। দু হাতে চেপে ধরল তিতিরের বাহু। তিতির আচমকা এমন আক্রমণে ভড়কে গেল, ব্যথাও পেল, রাহস্যত চেঁচিয়ে উঠল, বিবাহিত মানে কি? না, না, তুমি মিথ্যা বলছো, অসম্ভব। তিতির দু হাতে রাহাতের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টায় আসার আগেই ঈশানও একইভাবে চেপে ধরেছিল। ঈশানের আক্রমণে এখনো বেশ জখম জায়গাটা। একই স্থানে রাহাতের অনিচ্ছাকৃত আঘাত যন্ত্রণা দিচ্ছে খুব। ব্যথায় টপ টপ করে পানি পড়ছে চোখ থেকে। এটা মজার বিষয় আপনার কাছে? আম ম্যারেড, ছাড়ুন এবার। তিতিরের কঠিন কণ্ঠে রাহাত বাকরুদ্ধ হয়ে গেল। তিতিরের কথাগুলো সোজা বুকে গিয়ে লাগলো। বিয়ে, বিবাহিত, তিতির, ঈশান, স্বামী, এইসব শব্দগুলো কেমন আঘাত করছে মস্তিষ্কে। এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল তিতিরকে। তিতির খেয়ে হারিয়ে ধাক্কা খেলো পিছনে চেয়ারটার সাথে। রাহাত দু হাতে মাথা খামচে ধরে আছে। চুল ছিঁড়ে ফেলবে হয়তোবা। চোখ রক্তিম হয়ে আছে। উন্মাদের মতো তেড়ে এলো তিতিরের দিকে। তিতির আচমকা ধাক্কায় ব্যথা পেয়েছে পিঠে। সোজা হওয়ার আগেই আবার রাহাতের দু হাত খামচে ধরল তার বাহু। যতটা না শারীরিক যন্ত্রণা হচ্ছে, তার থেকেও বেশি যন্ত্রণা দিচ্ছে তাকে এই স্পর্শ। সে বিবাহিত, অন্য পুরুষ তাকে ছোবে কেন? তিতিরের শরীর কেমন করে উঠল। অস্বস্তিতে ছেয়ে গেছে গোটা শরীর। কিন্তু ছাড়ল না তাকে রাহাত। তোমরা মেয়েরাই এমন। সব মেয়ে এরকম। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে এসে বউ সেজে অন্যের নামে কবুল পড়া শেষ। চরিত্রহীনার মতো বেইমানি করতে বাঁধল না একবারও। তিতিরের নরম মুখের ভঙ্গি এবার পাল্টালো। রাহাতের কথা আত্মসম্মান এ আঘাত দিল তাকে। বিয়ের আশ্বাস দিয়ে বেইমানি মানে কি? গায়ের সকল জোর খাটিয়ে ধাক্কা দিল রাহাতকে। লোকটা পুরো পাগলের মতো করছে, চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। আপনি আমাকে এভাবে কখনো বলতে পারেন? কল্পনাতেও আশা করিনি আমি। ছি রাহাত ভাই, আমি বেঈমান, চরিত্রহীন। তিতিরের এহেন চিৎকারে হুঁশে ফিরল রাহাত। চমকে গেল, কি বলে ফেলেছে তিতিরকে এটা? তার পরীকে চরিত্রহীন বলছে মানে? মাথা খারাপ হয়ে গেছে তার। না হলে চোখ মুখ থেকে রাগ কেটে তখন রাজ্যের অসহায়ত্ব। ব্যস্ত হয়ে এগিয়ে গেল তিতিরের দিকে। দু হাত বাড়িয়ে জড়িয়ে নিতে চাইল তিতিরকে। তিতির ছিটকে পিছিয়ে গেল। ছোবেন না দয়া করে। আমাকে এ ধরনের কথা বলার আগে একবার মনে হলো না পুরোটা শোনা দরকার আপনার? এই আপনার ভালোবাসা? যাকে ভালোবাসতেন তার কথা দুদণ্ড শোনার সময় নেই, ধৈর্য নেই, তার এক্সপ্লেনেশন শোনার দরকার নেই। পড়ি আমি, আমাকে শেষ করতে দেবেন দয়া করে। রাহাত দুপা পিছিয়ে এলো। তিতিরকে বলা এত বিশ্রী কথার অনুতাপে পুড়ছে সে। আপনাকে এ জীবনে কখনো বলেছিলাম ভালোবাসি? বলেছিলাম? বলিনি? এতগুলো বছরে একটা বার আপনাকে এমন সেমন ইঙ্গিত দিয়েছিলাম আমি? সিডিউস করেছিলাম? ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম? না তো। আশেপাশে হাজার হাজার মেয়ের আপনার পিছনে লাইন। সে লাইনে আপনি আমাকে দেখেছিলেন কখনো? তাহলে আমাকে ভালোবাসলেন কেন? আমি তো বাসিনি আপনাকে ভালো। তিতিরের কথাগুলো পাথর হয়ে শুনছে রাহাত। মেয়েটার সব কথা শুনতে চায় এখন সে। তিতির দু হাতে চোখ মুছল নিজের। একই স্বরে বলল, আপনি আমাকে ভালোবেসেছিলেন। কি দেখে?
কেন জানি না, সব পুনজোর বাজে জিনিস তাকে বাঁচিয়েছে অনেকবার। এক প্রকার আগলে রেখেছিলেন। আমি এক জীবনে আপনার থেকে সম্মান এখনো অবধি কোনো পুরুষকে করিনি। তাই আপনি যখন ভালোবাসি বলেছিলেন, আমি চাচ্ছিলাম আপনি সেটা না বলেন। কারণ আপনার প্রতি আমার সম্মান, কৃতজ্ঞতা ছিল। ভালোবাসা নয়, এটা কিন্তু আপনিও জানতেন। তাই বিয়ের প্রস্তাব আপনি দেওয়ার পর নিজেই বলেছিলেন এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ মনে করতে। আমার জীবনে কেউ ছিল না আপনার মতো ভালো মানুষের ভালোবাসাকে অসম্মান করতে মন সায় দেয়নি আমার। কিন্তু বাড়িতে গিয়ে যখন বুঝলাম পরিস্থিতি অন্য, আমার নানুর শেষ ইচ্ছা এটা, আমার মৃত মায়ের শেষ ইচ্ছা এটা। আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। তবে দোষ আমাকে দেওয়ার আগে নিজের খামখেয়ালির কথা ভাবলেন না, তাই না? আপনাকে ওই কয়টা দিনে হাজার হাজার বার কল করেছি আমি। আপনাকে দেওয়া কথার খেলাপ করতে চাইনি। আমি চেয়েছিলাম আপনি আসুন আমার বাড়িতে, কথা বলুন, তারপর যা হওয়ার হবে। আমার দিক থেকে অন্তত আমি স্বচ্ছ থাকতে চাই। দিন শেষে কাউকে ঠকিয়েছি বলে যেন আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে। অথচ সেটাই করলেন আপনি। একতরফা আমাকে দোষ দিয়ে গেলেন। রাহাতের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিতিরের দোষ নেই, আর না তো তিতিরের এতক্ষণ বলা একটাও কথা ভুল। মেয়েটা তাকে কখনো ভালোবাসতে পারেনি, তারপরও তার ভালোবাসাকে স্বীকৃত করতে চেয়েছিল। তার ভুলে হারালো তার পরিটাকে। আমার যা বলার বলা হয়ে গেছে রাহাত ভাই, আমি অনুতপ্ত। আমার দেওয়া কথা আমি রাখতে পারিনি, তার জন্য ক্ষমা চাচ্ছি। তবে আপনি যা বললেন সেটা যদি সত্যিই আপনার ধারণা হয়ে থাকে, সেই ধারণার জন্য আমি আপনাকে ক্ষমা করব না। আমি নিজের চরিত্র নিয়ে একটা বাজে কথা শুনতে রাজি নই। তিতির টেবিলের ওপর ফোন হাতে ঘুরতেই ধপ করে শব্দ হলো। অনুভব করলো তার পা আষ্টেপৃষ্ঠে ধরে ফেলেছে কেউ। হতভম্ব হয়ে গেল তিতির। ঝট করে ঘুরে দাঁড়ালো, কিন্তু পায়ের বাঁধন আলগা হলো না। রাহাত হাঁটু গেড়ে পা জড়িয়ে বসা মেঝেতে। তারা ঝলমলে আকাশ। 8:30 বেজে গেছে। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে। যদিও শহুরে আবহাওয়ায় এখন সবে সন্ধে। তিতিররা এসেছে 5 তলা একটা রেস্তোরাঁয়। শহরের সর্বাধিক জনপ্রিয় রেস্তোরাঁ এটি। সেখানকারই 4 তলার করিডোরের টেবিল চেয়ারে কফির মগ নিয়ে বসে আছে তমা। 1 তলা থেকে শুরু করে একদম 5 তলা অব্দি মানুষের গিজগিজ করছে। আশ্চর্যজনকভাবে রুফটপে মানুষ নেই। এমনটা ভাবতে ভাবতে ওখানে ওয়েটারকে জিজ্ঞেস করে জানতে পারল ইমতিয়াজ রাহাত নামক একজন ব্যক্তি বিশেষ কারণে আজকের রেস্তোরাঁটির রুফটপের ভাগটা বুক করে নিয়েছে। কফিতে চুমুক দিল তমা, দীর্ঘশ্বাস ফেলল। রাহাত ভাই সত্যি পাগলের মতো ভালোবাসে তিতিরকে, তাতে এক ফোঁটা সন্দেহ নেই। কিন্তু জীবন কখন কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা কি তারা মানুষজাতি জানে? জানে না। বাইরে তাকায় তমা। নিচ দিয়ে রাস্তা দিয়ে সারি সারি গাড়ি ঘোড়া ছুটে চলেছে। রমজানের আগে মানুষজনের ব্যস্ত আনাগোনা শহর জুড়ে। ফোনে টুংটাং মেসেজের শব্দে অলস ভঙ্গিতে ফোন হাতে নিল। সবেই কফিতে চুমুকটা দিয়েছে বেচারি। মেসেজের দিকে চোখ যেতেই মাথায় উঠল কফি। কেসে উঠল, ছলকে পড়ল গায়ের ওপর। তাড়াতাড়ি হাতের কাপ টেবিলে রেখে টিস্যু দিয়ে জামাকাপড় মুছে ফেলল। কাঁপা হাতে মেসেজটা আবার বের করলো। ঈশানের মেসেজ। তো আমার রিপ্লাই করতে সাহসই পাচ্ছে না। রিপ্লাই করতে হাত বাড়াতেই আবার কল ভেসে উঠলো ফোনে। কপাল চাপড়ালো তমা। রিসিভ করলো। গলা কাঁপছে তার। বড় ভাইয়া, লোকেশনটা সেট কর। ভাইয়া, যেটা বললাম কর। আমরা আর মিনিট 5-এর মধ্যে রওনা দিব ভাইয়া। বাড়ি থেকে গাড়ি এসে যাবে। তমা, ঈশানের বাড়ি। কণ্ঠে থতমত খায় তমা। ঈশানকে তারা কমবেশি সবাই জমের মতো ভয় পায়। ব্যস্ত গলায় বললে, দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। আর আমি আসার আগে এক পা বের হবি না ওখান থেকে। তমা ফোন কাটলো। সর্বনাশ হলো বলে। ঈশান এসে যদি রাহাতকে তিতিরের সাথে দেখে, খুনাখুনি হতেই পারে, অসম্ভব নয়। ঈশানের রাগ সে জানে। তাছাড়া তিতির তো ক্ষেপে আছেই ঈশানের ওপর। আর তিতিরের বিয়ের কথা শুনে রাহাত ভাই কেমন করছে খোদা জানে। তিনজন একসাথে হলে চতুর্থ বিশ্বযুদ্ধ ঘটে যাবে। তমা কফির বিল দ্রুত মিটিয়ে ছুটল এক প্রকার ছাদের দিকে। রাহাতের এমন কাজে আকাশ থেকে পড়ছে তিতির। লোকটা পা জড়িয়ে বসে পড়েছে মেঝেতে। তিতিরের হাত থেকে শব্দ করে পড়ল পার্সটা আর ফোনটা। সেদিকে নজর দিল না, বরং দ্রুত সরাতে চাইল রাহাতকে।
টেনে তুলতে চাইলো। রাহাতের শক্তপোক্ত ভারী শরীর এক চুল নড়ল না। রাহাত উল্টো আরো শক্ত করে ধরল তিতিরের পা। রাহাতের স্পর্শ তার শরীর সইতে পারছে না। গা গোলাচ্ছে। কারণ কি, ঈশানের মুখটা ভেসে উঠছে তার। স্বামী হয়ে লোকটা যা করেছে তার সাথে, অন্য মেয়েকে নিয়ে একই কাজ সে কখনো করতে পারবে না। অতদূর যাওয়া তো দূর, ভাবতেও পারে না। অন্য পুরুষ তাকে ছোবে কেন? না মানলো ঈশান তাকে স্ত্রী হিসেবে, কিন্তু বিয়েটা তো বৈধ, পবিত্র, সে পবিত্র। অন্য পুরুষের ছোঁয়ায় সে নিজেকে অপবিত্র করবে কেন? তবে রাহাতের প্রতি একরাশ মায়া কাজ করলো তার। লোকটা পাগলের মতো হু হু করে কেঁদে যাচ্ছে, তার পা চেপে। রাহাত ভাই, পাগল হলেন আপনি, উঠুন প্লিজ। রাহাত উঠল না, দুদিকে বাচ্চাদের মতো মাথা নাড়ল। পরি, যা বলেছি ভুলে যাও। হ্যাঁ, আমি রেগে বলেছি আমাকে ছেড়ে যেতে। ছেড়ে যাবে না কেমন? আমি না মরে যাব, শেষ হয়ে যাব, ছেড়ে যাবে না কেমন? রাহাতের আর্তনাদে বুক ভারী হলো তিতিরের। লোকটা বাচ্চাদের মতো করছে পুরো। নিজের চোখ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল হাতের উল্টো পিঠে মুছল তিতির। আমি আমার কথা রাখতে পারিনি রাহাত ভাই, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। রাহাত আরো জোরে জোরে আর্তনাদ করে বসলো। তিতিরের পা ছেড়ে স্টানে দাঁড়িয়ে জাপটে বুকে চেপে ধরল তিতিরকে। না না, এভাবে বলবে না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া, সম্ভবই না একদম। পরি, দেখো, শ্বাস নিতে পারছি না। ঈশান তোমাকে কি ভালোবাসে বলো? আচ্ছা, ধরলাম ভালোবাসে, কিন্তু আমি তো আরো আগে থেকে বাসি। বলো, যা বলবে, যেভাবে বলবে সেভাবে থাকবো আমি, সেভাবেই ভালোবাসবো। আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ, যেও না কিন্তু। তিতিরের শরীর অবশ হয়ে আসছে, গা গোলাচ্ছে এবার। রাহাত তাকে ছাড়ছে না, অথচ তার শরীর ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। ধস্তাধস্তি করছে সরে যেতে। ঈশানের মুখটা ভেসে উঠছে তার সামনে। স্বামী নামক বৈধ পুরুষের অস্তিত্ব ভাসছে সবখানে। হোক সে স্বামী, তাকে স্বীকৃতি দেয়নি, হোক সেও দূরে চলে যাবে বলেছে, তবুও রাহাতের স্পর্শে সে মানতে পারছে না। হু হু করে কেঁদে ফেললো তিতির। রাহাত চমকে ছেড়ে দিল। পরি, কাঁদে না প্লিজ। সরি, খুব সরি, ব্যথা দিয়ে ফেলেছি। হ্যাঁ, আর দেব না। ছেড়ে যেও না। হ্যাঁ, আই পরি। তিতির দু হাতে মুখ চেপে কেঁদেই যাচ্ছে। রাত আবার এগিয়ে আসতেই বেশ খানিকটা হুড়মুড়িয়ে পিছিয়ে গেল সে। গায়ের ওড়নাটা সুন্দর মতো দ্রুত হাতে টেনে ঢেকে ফেললো গোটা শরীর। এক হাত সামনে বাড়িয়ে থামতে বলল রাহাতকে। কান্না মাখা গলায় বলল, নিজেকে সামলান রাহাত ভাই, আমি এখন অন্য কারোর বিবাহিত স্ত্রী। অন্য কারোর স্পর্শ আমার শরীরে, আমার এখন আপনার সামনে দাঁড়ানোও পাপ। সেখানে আপনি আমাকে স্পর্শ করছেন, দয়া করে আর ছোবেন না। রাহাতের বুকটা ঝাঁঝরা হয়ে গেল যেন। তার পরীর শরীরে অন্য পুরুষের স্পর্শ মানে কি? এ কথা তাকে শুনতে হলো, এখন মানতেও হবে। মরে গেল না কেন এ কথা শোনার আগে সে? এতগুলো বছর ধরে পাগলের মতো ভালোবেসে চাতক পাখির মতন আগলে রেখে কয়েকটা দিনের ভুলের জন্য খোদা তাকে গোটা জীবনের জন্য কেড়ে নিল মেয়েটাকে। তার পরিটার অন্য পুরুষের হয়ে গেল। ও খোদা, দম বন্ধ হয়ে আসছে আমার, মরে যাচ্ছি কি আমি। তিতির, এই তিতির, পরি, মরে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, একটু দয়া করো, আমাকে ছেড়ে যেও না। বাঁচবো না তো আমি। আল্লাহ! তমা এসেছে, দাঁড়িয়েছে সিঁড়ির গোড়ায়। খোলা আকাশের নিচে ফেরি লাইটের ঝলমলে আলোয় এক অসহায় প্রেমিক পুরুষ উন্মাদের মতো করছে, কাঁদছে, ভালোবাসা ভিক্ষা চাচ্ছে। তিতির পাথর হয়ে দাঁড়িয়ে আছে, সেও কাঁদছে। কারোর কিচ্ছু করার নেই এখন। তমা দীর্ঘশ্বাস ফেলে, ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় তিতিরের পিছনে। মেঝেতে পড়ে থাকা রাহাতের সেলফোনখানা অনবরত বেজে যাচ্ছে। তমা তাকালো সেদিকে, নাম্বারটা রাহাতের মা নামে সেভ করা। তমা ফোনটা হাতে এগিয়ে গেল রাহাতের দিকে। রাহাত কোনো দিকে খেয়াল নেই, সে তো তিতিরের জন্যই কাঁদতে ব্যস্ত। ফোনে এবার ভেসে উঠল একসাথে কয়েকটা মেসেজের নোটিফিকেশন। না চাইতেও পড়ে ফেললো তমা। চমকে তাকালো রাহাতের দিকে, গলা চিরে আর্তনাদ করে বসলো, রাহাত ভাই, আপনার মা। রাহাতের এক নিমিষেই কান্না থামলো। তমার হাত থেকে ছো মেরে ফোনটা নিল, স্তব্ধ হয়ে দেখলো, পাগলের মতো তিতিরের দিকে এগিয়ে গেল। পড়ি, আমার মা ভালো নেই। তিতির, আমি কোন দিকে যাব এখন বলো? তোমাকে হারাতে পারবো না আমি। আমার মা, আমি কিন্তু আসবো আবার তোমার কাছে, অপেক্ষা করবে কিন্তু, পালাবে না কিন্তু। উন্মাদের মতো ছুটে বেরিয়ে গেল রাহাত। তিতিরের মাথা ঘুরছে, ঝড় বয়ে গেল এক প্রকার। তাল হারিয়ে পিছিয়ে এলে যেতেই আগলে ধরলো তমা। দ্রুত বসালো চেয়ারে, বুকের মধ্যে জাপটে ধরলো বোনটাকে। ঠিক আছে তিতির, কিচ্ছু হয়নি, এভরিথিং ওকে। তিতির শব্দ করে কাঁদছে এবার। কান্নার পানিতে নিমিষে ভিজে উঠল তমার জামা কাপড়।
তো আমার মাথায় হাত বুলাচ্ছে, কিচ্ছু হয়নি বোন, বললাম তো। তোর কোনো দোষ নেই, যা হচ্ছে তোর কোনো কিছুতেই হাত নেই, আমি সব এলোমেলো করে ফেললাম। তমা, রাহাত ভাইয়ের মা, মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠছে। তমার শক্ত করে ধরলো। উহু, এসব বলে না, খোদা যা পরিকল্পনা করে রেখেছে সেটাই হচ্ছে। আমার শরীর কি হয়েছে? আমাকে স্পর্শ করলো কেন অন্য কেউ? রাহাত ভাই আমাকে। তমা চমকে উঠলো। সে অনেক পরে এসেছে, তার আগে কি ঘটেছে তার সম্পর্কে অবগত নয় সে। ব্যস্ত হয়ে উঠল, কিচ্ছু করেছে তোর সাথে? আমাকে জড়িয়ে ধরলো কেন তমা? আমি বিবাহিত। তমার কি বলবে ভেবে পেল না। জঘন্য একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা। বরাবরই এইসব বিষয়ে সে সতর্ক। বিয়ের আগে কোনো ধরনের সম্পর্কে জড়াতে চাইল না কখনো। তার উপর এখন বিবাহিত, তারপরে অন্য পুরুষ তাকে জড়িয়ে ধরেছে। বিষয়টা স্বাভাবিক লাগলেও তমা চেনে বোনকে। তিতিরের জন্য এটা বিশাল বড়। কিচ্ছু হয়নি তিতির, শান্ত হ। এসব কিচ্ছু না ঈশান, ভয় আসছে। তিতির মুখ তুলল, চোখ মুখ লাল হয়ে গেছে। গাড়ি পার্কিং করে হন্তদন্ত হয়ে ছুটতেই ধাক্কা লাগলো এক আগন্তুকের সাথে। ঈশান নিজের ওপরেই বিরক্ত হলো। দোষটা তারই। ব্যস্ত হয়ে নিজের ফোনটা তুললো রাস্তা থেকে। আই এম এক্সট্রিমলি সরি। আগন্তুক এক সেকেন্ড দাঁড়ালো না। বড্ড তাড়ায় বুঝি? ঈশান তার পায়ের কাছে পড়ে থাকা লোকটার মানিব্যাগটা পেল। দ্রুত হাতে তুলে দেওয়ার জন্য ঘুরল, কিন্তু ততক্ষণে চোখের আড়াল হয়েছে আগন্তুক। এবার ঈশান বিরক্ত হলো লোকের উপর। এত তাড়াহুড়ো করে কি লাভ হলো? সেই তো মানিব্যাগটা ফেলে গেল। দুদিকে হতাশায় মাথা নাড়ে মানিব্যাগটা খুলল। কোনো আইডি কার্ড আছে কিনা দেখা দরকার। মানিব্যাগটা খুলে চোখ বড় হয়ে গেল, হাতে মুঠো শক্ত হয়ে এলো। এক পাশে সুন্দর মতো আটকে আছে এক রমণীর ছবি। ঈশান ছবিটা হাতে নিল। উদাস হয়ে তিতির তাকিয়ে আছে আকাশের দিকে। ছবিটি সম্ভবত হঠাৎ তোলা। ছাদের কার্নিস ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা। গায়ে ক্রপ টপ আর স্কার্ট। গোসল করে ছাদে উঠেছিল হয়তো। নিজের অজান্তেই অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটা নাম, রাহাত। দাঁতে দাঁত চেপে ছবিটা একটানে ছিঁড়ে ফেললো ঈশান। মানিব্যাগে আর কিচ্ছু নেই। ছুঁড়ে ফেলে দিল রাস্তাতেই। মাথাটা গরম হয়েছিল আগে থেকেই। আর এক ধাপ হলো, গটগট পায়ে ঢুকে এলো রেস্তোরাঁতে। তমা জানিয়েছে তারা রুফটপে। লিফটে উঠে মিনিট পাঁচেকের মধ্যে এসে দাঁড়ালো ছাদে। তিতির চুপচাপ বসে আছে। পাশের খানিক দূরে চেয়ারে বসা তমা। তমা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। ঈশান দ্রুত পায়ে এসে দাঁড়ালো তিতিরের সামনে। ভীষণ রেগে আছে সে। না করার পরও মেয়েটা এসেছে ওই ছেলেটার সাথে দেখা করতে। খুন করতে ইচ্ছে হচ্ছে তার। নিজের সামনে চেনা পরিচিত সেই ঘ্রাণ, মানুষটার অস্তিত্ব টের পেয়ে মুখ তুলল তিতির। ঈশান রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে মেরে ফেলবে এমন মনে হচ্ছে। তিতিরের নির্বিকার রূপে মেজাজ হারালো ঈশান। থাপ্পড় মারার জন্য হাত তুলল, তবে ততক্ষণে তমা এসে জাপটে ধরেছে ভাইয়ের হাত। ভাইয়া, কি করছোটা কি? নিজের একই দৃষ্টি ঈশান নিক্ষেপ করল তমার দিকে। তমা ভয় পেলেও ভাইয়ের হাত ছাড়ল না। ঈশান হ্যাচকা টানে ছাড়িয়ে নিল তমার হাত। জোরে জোরে শ্বাস নিল, রাগ কন্ট্রোলে আনতে চাইলো। তিতিরকে কিছু বলতে যাবে, সে সময় হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে বসলো তিতির। দু হাত বাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরলো ঈশানের কোমর। মুখ গুজলো ঈশানের পেটে। এক মুহূর্তের জন্য থ বনে গেল ঈশান। তমাও চমকেছে, তবে সেখানে দাঁড়িয়ে থেকে কাবাব মে হাড্ডি হওয়ার মতো ভুল মোটেও করলো না। আবার নেমে চলে যাওয়ার সাহসও করলো না। ঈশান মেয়েটাকে আবার মারধর করলে কে আটকাবে? সরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। ঈশানের দু হাত দুপাশে ঝুলছে। তার কয়েক সেকেন্ড যেন হার্টবিট থেমে গেছে। খেয়াল করলো প্রচন্ড রেগে মেয়েটাকে আঘাত করে এসেছিল, অথচ মুখ দিয়ে একটা কথা বলছে না। পা শক্ত হয়ে আটকে গেছে মেঝেতে। তিতির চেয়ারে বসা, বেশ শক্ত করে জড়ানো ঈশানের কোমর। শরীরে কারেন্ট শক লাগছে ঈশানের। মুখ বুজে আছে যে মেয়েটা। কাঁদছে কি? শার্ট ভিজে যাচ্ছে। ঈশান মেয়েটার মুখ তুলতে চাইলো। তিতিরের শরীর কেঁপে কেঁপে উঠছে। ঈশানের মনটা নরম হলো। শীতল শান্ত গলায় ডাকলো, তিতির, 5 মিনিট প্লিজ। তিতির, ছেড়ে তো যাবেনি, একটু শ্বাস নিতে দিন, দয়া করুন। আর বলবো না কখনো, এই প্রথম, এই শেষ। ঈশানের বুকের ভিতর কি যেন হলো। ধক 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 শব্দ জোরালো হলো। মেয়েটার
কি হলো বুঝতে পারছে না, আবার টেনে সোজা করার চেষ্টা করলো। তিতির সোজা হলো, ফর্সা পুতুলের মতো মুখটা রক্তিম, ফোলা ফোলা মুখটা কান্নার জন্য আরো ফোলা লাগছে। কি মায়াবী না লাগছে। তিতির এবার মুখ তুলে চমকে উঠল। কি করে বসেছে সে এখন। খেয়াল হতেই দাঁড়িয়ে পড়লো চেয়ার থেকে, দু হাতে ঝটপট চোখ মুছলো। তমাকে খুঁজলো, তমা খানিক দূরেই, সামনে ঈশান। নিজেকে শতবার ধিক্কার জানালো সে। আবেগের বশে নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছিল এই বেঈমান লোকটার কাছে। দু কদম পিছিয়ে সরে গেল। তমা, আমি নিচে যাচ্ছি, আই প্লিজ। তিতির এক ছুটে নেমে গেল। ঈশান ঠায় দাঁড়িয়ে স্তম্ভিত হতভম্ব। কি হলো বুঝতে খানিক সময় লাগলো তার। তমা ততক্ষণে এসে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। ঈশান তাকিয়ে আছে তিতিরের প্রস্থানের পথে। সে কিছু জিজ্ঞেস করার আগেই এক এক করে ঘটে যাওয়া সব ঘটনা জানালো ঈশানকে। ঈশানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তমা ঢোক গিলল, ভাইয়া, তিতিরের কোনো দোষ নেই, গাড়িতে গিয়ে বস। ভাইয়া, এবার তুই থাপ্পড় খেতে না চাইলে গাড়িতে গিয়ে বস, ওকে নিয়ে।